হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন ডে 5 ছাওয়া সিনেমাটার যে বক্স অফিস কালেকশন যেটা এসছে, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও আমি গতকাল যে রিভিজিট করেছি ছাওয়া, তার মধ্যে 3টে চরিত্রের কথা কিন্তু আমি মানে মেনশন করিনি, ওখানে মেনশন করতে আমি ভুলে গেছিলাম। তো এই 3টে চরিত্র হচ্ছে আশুতোষ রানার চরিত্রটা, একটা হচ্ছে নীল গোপালনের চরিত্র, আর একটা হচ্ছে বিনীত কুমার সিং এর চরিত্র। এই 3টে চরিত্র নিয়ে বক্স অফিস কালেকশনটা দেওয়ার পরে আমি একটু ছোট্ট করে আলোচনা করে নেব, খুব একটা বেশি ইলংগেট করব না। তো এরপর আমি যদি বক্স অফিস কালেকশনের কথা বলি, ডে 1-এ তো আমরা সবাই জানি 31 সিআর দিয়ে এটা ওপেনিং নিয়েছে, ডে 2-তে 37 সিআর, ডে 3-তে 48.5 সিআর মানে 49 সিআর, এবং ডে 4-এ 24 সিআর, ডে 5-এ 25 সিআর। তো এটা তো গেল টোটাল কালেকশন, যেটা ডে 5 পর্যন্ত মানে ভালো একটা স্ট্যান্ডার্ড ধরে রেখে দিয়েছে। এবং দেখুন, ডে 1-এ ওপেনিং নিয়েছে 31 সিআরে, ডে 5-এ ওপেনিং মানে ডে 5টা ক্লোজ করছে 25 সিআরে। খুব একটা বেশি কিন্তু ড্রপ এটা দেখেনি। 165.75 সিআর টোটাল হয়েছে এখনো পর্যন্ত। তো এটা হচ্ছে বক্স অফিস কালেকশন, এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস যেটা হয়েছে 5 দিন পর্যন্ত 228.85 সিআর এটা হয়েছে। এরপর যদি আমি অকুপেন্সির কথা বলি, মর্নিংয়ে অকুপেন্সি ছিল গতকাল ছিল 18%, আফটারনুনে ছিল 26%, ইভিনিংয়ে ছিল 33%, এবং রাতে ছিল 51%। রাতে ওয়ার্কিং ডেতেও 51% অকুপেন্সি হচ্ছে এটাতে। এটা কিন্তু দেখার মতো বিষয় আছে। অবভিয়াসলি এটা উইকেন্ড থেকে যেসব শহরগুলোতে অকুপেন্সি যেগুলো ছিল সেখানে অনেকটা এখন কমে গেছে। কমে যাওয়ার সত্ত্বেও কিন্তু এই কালেকশন দিচ্ছে, কমে গেছে তাতেও এই কালেকশনটা এটা দিচ্ছে। এরপর যদি আমি 3টে চরিত্র নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এক তো আশুতোষ রানার যে চরিত্রটা, আশুতোষ রানার চরিত্রটা হচ্ছে এমন একটি চরিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাজি মহারাজের সে জাস্ট লাইক অভিভাবকের মতো। কারণ প্রথম যে যুদ্ধটা দেখানো হয়েছে বুরহানপুরে, যে ধ্বংসলীলা চালানোর পরে একটা জায়গায় যখন আমরা দেখতে পাচ্ছি যে মানে সম্ভাজি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, পেছন থেকে এসে যখন আশুতোষ রানার চরিত্রটা তার সঙ্গে কিছু কনভারসেশন হচ্ছে, তো তখন তিনি বলছেন যে আপনি আমাকে ছত্রপতি না ডেকে আপনি আমাকে সম্ভাজি বলে ডাকতে পারেন। মানে আর এনার যখন মানে আশুতোষ রানার চরিত্রটার যখন মৃত্যু হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট মানে ছোটবেলায় তিনি যে সম্ভাজি মহারাজকে যে মানে অস্ত্র শিক্ষা দিতেন সেটার একটা ছোট্ট সিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে দেখতে গেলে এটা কিন্তু মানে এই যে চরিত্রের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু ভালো লাগে। কিন্তু একটা জিনিস হচ্ছে, এখানে আশুতোষ রানার চরিত্রটাকে না বেশি স্পেস দেওয়া হয়নি। আসলে এরকম ধরনের ঐতিহাসিক সিনেমাতে সবাইকে সব জায়গায় ভালোভাবে স্পেস দেওয়া যায় না, এটাই হচ্ছে ব্যাপার। এরপর যদি আমি চলে আসি যে নীল গোপালনের কথা, যে আকবরের চরিত্রে অভিনয় করেছে, মানে অরঙ্গজেবের ছেলের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার চরিত্রটাও কিন্তু এখানে পোর্ট্রেটা ভালোভাবে করেছে। পোর্ট্রে ভালোভাবে করেছে ইন দ্য সেন্স কি একটু ফিশি ক্যারেক্টার। সে কেন শুধু শুধু অত শক্তিশালী, যার বাবা, তার বাবার এত বড় সাম্রাজ্য, সেখান থেকে বেরিয়ে এসে সে কেন সম্ভাজি মহারাজের কাছে সে আশ্রয় নিতে গেছে, এই জায়গায় না একটু ডিটেলিংটা দরকার ছিল। মুঘলসদের ভেতরকার যে ব্যাপারটা, মানে ওখানেও তো বাবা ছেলের দ্বন্দ্বটাই তো হচ্ছে। তো এখানে শিবাজি সম্ভাজির মধ্যে ব্যাপারটা কি, বাবা ছেলের মধ্যে কোনো দ্বন্দ্বই নেই। মানে ছেলের রাজ্যাভিষেকের সময় বাবার মানে শিবাজির মুকুট এবং শিবাজির জুতো দেখে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে যে বাবা নেই কেন। আর উল্টো দিকে দেখুন আকবরের চরিত্রটা, মানে তার বাবা আছে কেন, মানে এটাই হচ্ছে মানে দুটো যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে এটাই হচ্ছে তফাৎ। সে বাবার থেকে বেরিয়ে গিয়ে সে সম্ভাজি মহারাজের তার টেরিটরিতে গিয়ে সে আশ্রয় নিচ্ছে। তো এটা দেখলেই বোঝা যায় যে মানে সে কীরকম ধরনের একজন মানুষ হতে পারে, বা তার বাবা কীরকম ধরনের মানুষ, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে যখন সে প্রথম সে সম্ভাজি মহারাজের সঙ্গে সে দেখা করছে, সে সৈন্য দিয়ে পাঠাচ্ছে সম্ভাজিকে আক্রমণ করছে, দেখছে সে আদৌ মানুষটা সম্ভাজি কিনা, এইটা কিন্তু একটা বিচক্ষণতার পরিচয়। এটা কিন্তু বিচক্ষণতার পরিচয়, এটা কিন্তু কোনো মূর্খতা নয়। তো এই এই জিনিসটা কিন্তু ভালো লেগেছে। এবং হ্যাঁ, তার পরিবর্তে সম্ভাজি যেটা বলেছে যে আমার ডুপ্লিকেট বা আমার যদি কোনো বহুরূপীও থাকতো তাহলে সেও এই এই কাজটাই সে করতো। তো সেটা ঠিক আছে, ওইটা অন্য সেপারেট ইস্যু। এরপর মানে সে যখন ইয়ের কাছ থেকে মানে
সম্ভাজির কাছ থেকে সে যখন বিদায় নিচ্ছে সেখানেও কিন্তু সে পারমিশন নিতে যাচ্ছে, তো সে বিদায় নেবে বলে সে পারমিশন নিতে যাচ্ছে। তো এখানে নীলভূপালের যে ক্যারেক্টারটা মানে আকবরের যে ক্যারেক্টারটা, সে তার চরিত্রটা কীরকম বলুন তো, মানে যতটুকু দরকার ততটুকু আমি আছি, এখন দরকার নেই, এখন আমি নেই, এরকম ধরনেরই হচ্ছে চরিত্রটা। এবং চরিত্রটা উনি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তিনি করেছেন। এরপর বিনীত কুমার সিং এর কথা যদি আমি বলি, তার চরিত্রটা তো অসাধারণ হয়েছে, অসাধারণ। কবি কলস, বিনীত কুমার সিং এর প্রথম ইন্ট্রো হচ্ছে সেই মানে বুরহানপুরে যখন ওরকম ধ্বংসলীলা চালিয়ে যখন তারা খাবার খাচ্ছে, তো সেখান থেকে তার ইন্ট্রো হয়েছে। তার ইন্ট্রো হওয়ার পরে যে ধরনের জিনিস আমরা সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, মানে তার এবং ভিকি কৌশলের মধ্যে যে কেমিস্ট্রিটা, তার আর ভিকি কৌশলের কেমিস্ট্রিটা একেবারে আমরা শেষের দিকে আমরা ক্লাইম্যাক্সের সময় আমরা দেখতে পাই, এবং ওটাতে বোঝা যায় যে তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা কতটা ভালো ছিল। এবং দুজনে এই যে কবি লড়াই যেটাকে বলা হয়, যে জিনিসটা আমরা শেষে দেখতে পেলাম, ওই জিনিসটাকে এক কথায় কবি লড়াই বলা হয়। এই কবি লড়াইটা যখন হচ্ছে, তু নমক নেই তু মানে মাথে কা চন্দন হ্যাঁ, তো এই যে ডায়লগগুলো মানে দারুণ। তার কারণ হচ্ছে এই নামক আর চন্দন, এই কথাটা বলা হয়েছে কেন, নামকও সাদা রং, চন্দনও সাদাই রং, তো সেই হিসাবে, এবং দুটোই গুরুত্বপূর্ণ। একটা মানে কি বলবো, যে নামক জিনিসটা এমন একটা জিনিস যেটা না হলে চলবে না, মানে চলবেই না। কোনো খাবারের মধ্যেই আপনি যদি নুন না দেন তাহলে সে খাবারটা চলবে না, আপনি হাজার মশলা দিয়ে দিন, আবার আপনি কোনো মশলা দেবেন না, শুধু একটা নুন আপনি দিয়ে দিন, দেখবেন খাওয়া যাবে, মানে অভুক্ত অবস্থায় কেউ থাকবে না, শুধুমাত্র নুন দিয়েও কিন্তু খাওয়া যায়। আমাদের ভারতবর্ষে অনেক মানুষ সেটা করে। তো এটাই হচ্ছে নুনের গুরুত্ব। আর চন্দন মানে কি, সেটা তো মাথার ওপর থাকে, মানে সেটা চন্দন না দিলে, চন্দনের তিলক দেওয়া, আমরা পুজোর সময় চন্দন ব্যবহার করি, এই চন্দন না দিলে তো মানে যেন কোনো জিনিসই যেন মানে সম্পূর্ণ হয় না। তো এই এই জিনিসটা আমার এই ইয়েটা বেশ আমার ভালো লেগেছে, এই তুলনাটা আমার বেশ ভালো লেগেছে। তো এটাই ছিল 3টে চরিত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। Till then, goodbye.